শুরু করি। ওকে, তাহলে রেডিও অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে কিছু কিছু নিউক্লিয়াস যেগুলো স্পেশালি হেভি নিউক্লিয়াস, যেগুলো নিউক্লিয়াস অনেক বড়, যাদের প্রোটন এবং নিউট্রন নাম্বার অনেক বেশি, অ্যাপ্রক্সিমেটলি টোটালি 82 বা তারও বেশি বা এর সাথে কমও হতে পারে। হেভি নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াসগুলো এক্সাইটেড স্টেটে থাকার কারণে সেই নিউক্লিয়াসগুলো আনস্টেবল হয়ে যায়। সেই আনস্টেবল নিউক্লিয়াসগুলো স্টেবল হওয়ার জন্য কি করে, কিছু পার্টিকল কিছু রে ডিকে করে, স্পন্টিনিউয়াসলি ডিকে করে। যে স্পন্টিনিউয়াসলি যে ডিকে করে তাকে বলা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ডিকে। এবং এই যে ফেনোমেননটা কি, মানে ফেনোমেননটা হচ্ছে এটাই যে সেই এক্সাইটেড স্টেটের নিউক্লিয়াসগুলো স্পন্টিনিউয়াসলি যে রে ডিকে করে, এই স্পন্টিনিউয়াসলি যে ডিকে করে তাকে বলছে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, সেই নিউক্লিয়াসগুলো স্টেবল হওয়ার জন্য কিছু পার্টিকলস অথবা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিকে করে একটা সার্টেন কনস্ট্যান্ট রেটে। এবং এই যে প্রপার্টিস, ইট ইজ এ নিউক্লিয়ার প্রপার্টি, active elements and all the reaction process transmissions of the elements occurs, ট্রান্সমুটেশনস অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যাওয়া, এই যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, এবং যেটা একটা নিউক্লিয়ার প্রপার্টিস। এখন ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, রেডিওঅ্যাক্টিভ যে নিউক্লিয়াসগুলো রেডিওঅ্যাক্টিভ রে ডিকে করে সেই নিউক্লিয়াসগুলোকে বলা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। এবং এই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে, ফান্ডামেন্টাল প্রপার্টিস আছে। আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল প্রপার্টিস যেটা হলো সেটা হচ্ছে দ্য রেডিওঅ্যাক্টিভ ডিকে ওয়াকার্স ন্যাচারালি। এই যে রেডিওঅ্যাক্টিভ যেটা ডিকে করে সেটা হচ্ছে ন্যাচারালি ঘটনা ঘটে, এটা আর্টিফিশিয়ালি ঘটনা ঘটানো সম্ভব নয়, এটা প্রাকৃতিকভাবেই ঘটে থাকে। এবং এই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ইমিট রেডিয়েশন উইদাউট এনি এক্সটার্নাল এক্সাইটেশন, কোনো ধরনের এক্সটার্নাল এক্সাইটেশন ছাড়াই কি করে রেডিওঅ্যাক্টিভ এই সাবস্টেন্সগুলো এরকম তারা ডিকে করতে থাকে। যেমন এক্সটার্নাল এক্সাইটেশন কেমন, যেমন বাইরে থেকে হিট সাবস্টেন্স, কোনো একটা রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস, তারপর আমরা যদি হিট অ্যাপ্লাই করি, লাইট অ্যাপ্লাই করি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, প্রেশার ক্রিয়েট করি, কোনো মাধ্যমে কি তাদেরকে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স বানানো সম্ভব নয় বা ডিকে করানো সম্ভব নয়। তারা যে ডিকে করে সেগুলো ন্যাচারালি ডিকে করে থাকে, বাইরে থেকে কোনো এক্সটার্নাল এক্সাইটেশন করতে হয় না। এটা হচ্ছে একটা টাইম ডিপেন্ডেন্ট প্রপার্টিস, দ্যাট ইজ দ্য নিউক্লিয়াসটা টাইমের সাথে সাথে ডিকে করে। টাইম যত বাড়বে তত ডিকে করবে, ডিকে করতে করতে একসময় টাইমের সাথে সাথে ডিকে রেটটা কমে যাবে, এবং একসময় টাইম বাড়ার সাথে সাথে একটা ডিকেটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ নিউক্লিয়াস সাবস্টেন্স যদি অন্য একটা সাবস্টেন্সে কনভার্ট হয়ে যাবে তখন আর কোনো ডিকে করবে না। দ্যাট ইজ এই জন্য বলছে এটা টাইম ডিপেন্ডেন্ট একটা ঘটনা। দে কন্টিনিউয়াসলি গো অন ডিক্রিজিং ইন ওয়েট, তারা ডিকে করা মানেই হচ্ছে তাদের ওয়েটটা ডিক্রিজ হয়ে যাওয়া, যেহেতু একটা সাবস্টেন্স থেকে কিছু সাবস্টেন্স ডিকে করতেছে, বের হয়ে যাচ্ছে, তার মানে কি কন্টিনিউয়াসলি তাদের ওয়েটটা কমে যাচ্ছে। ঠিক আছে, দ্য রেডিওঅ্যাক্টিভিটি ইজ মোস্ট ফাউন্ড ইন দ্য সাবস্টেন্স উইথ হাই অ্যাটমিক ওয়েট। সাধারণত কোথায় পাওয়া যায় এই সমস্ত রেডিওঅ্যাক্টিভিটি, এই ঘটনাটা যাদের যে সমস্ত নিউক্লিয়াসের অ্যাটমিক ওয়েট অনেক বেশি, হাই অ্যাটমিক ওয়েট সাবস্টেন্সের ক্ষেত্রে এই রেডিওঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি পাওয়া যায়। আর বলছি রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স আয়োনাইজ দ্য গ্যাস, যে সমস্ত রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স যাদের থেকে রেডিয়েশন বের হয় তারা কি করে, আয়োনাইজড করে ফেলে। কি আয়োনাইজড করে ফেলে? গ্যাসকে আয়োনাইজড করে ফেলে, এফেক্ট ফটোগ্রাফিক প্লেটকে উপর এফেক্ট তৈরি করে, এই ধরনের আয়োনাইজেশন পাওয়ার তাদের আছে। হয় রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট আন্ডারগোস আলফা আর বিটা ডিকে, যখন একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট আলফা অথবা বিটা ডিকে করে তখন ইটস অ্যাটমিক নাম্বার চেঞ্জ, তখন সেই সাবস্টেন্সের অ্যাটমিক নাম্বার অর্থাৎ প্রোটন নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে যাওয়া মানে হচ্ছে তারা নতুন একটা সাবস্টেন্সে কনভার্ট হয়ে যায়। দ্যাট মিনস রেডিওঅ্যাক্টিভের মেইন ঘটনা যেটা হয় যখন আলফা এবং বিটা দিকে ঘটে তখন সেই সাবস্টেন্সটা চেঞ্জ হয়। যেমন রেডিয়াম থেকে র্যাডনে কনভার্ট হয়ে যায়, বা ইউরেনিয়াম থেকে ক্রিপ্টন, নেপচুনিয়াম ইত্যাদি, প্লুটোনিয়াম ইত্যাদি কনভার্ট হয়ে যেতে পারে। রেডিওঅ্যাক্টিভ ডিকে ইজ এ স্ট্যাটিস্টিক্যাল প্রসেস, এটা বাইরে দ্বারা কোনো হিসাব নিকাশ হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস, যেটা ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ অ্যাটম সংখ্যা যত বেশি হবে এদের সংখ্যা তত রেডিওঅ্যাক্টিভিটির রেটটা তত বেশি হবে। দ্যাট ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রসেস। এটা কোনো কজ ইফেক্ট রিলেশনশিপের এখানে ব্যাপার স্যাপার নেই, যে কারণ ছাড়া কারণের কারণে এটা কারণে ওটা ঘটলো এরকম কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে জাস্ট সংখ্যাগত ব্যাপার, যে কি পরিমাণে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এখানে আছে। এরপর হচ্ছে আমাদের যে পড়বো যে এক্সপ্লেন দ্য প্রপার্টিস অফ ডিফারেন্ট টাইপ অফ রেডিওঅ্যাক্টিভ ডিকে। ডিফারেন্ট টাইপ অফ রেডিওঅ্যাক্টিভ ডিকে আছে, মেইনলি হচ্ছে
থ্রি টাইপস অফ রেডিয়েটিভ ডিকে। রেডিয়েটিভ ডিকে কোনগুলো? যে রেগুলো ডিকে করে তাদেরকে ডিফারেন্ট টাইপ অফ রেডিয়েটিভ ডিকে বলা হচ্ছে। যেমন ফার্স্ট এখানে থ্রি টাইপস অফ রেডিয়েটিভ ডিকে আছে। এক যে রেডিয়েটিভ ডিকে সেটা হচ্ছে আলফা রেস, বিটা ডিকে, আলফা ডিকে, তারপর হচ্ছে গামা ডিকে, তাদেরকে বলা হয় আলফা রেস। আলফাটা কি? আলফা পার্টিকলটা কি? আলফা পার্টিকল হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াসে কি কি থাকে? দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। দ্যাট মিন্স আলফা পার্টিকল ইজ এ কম্পোস্ট অফ টু প্রোটনস অ্যান্ড টু নিউট্রনস, যেটা ভর রাফলি 4 টাইমস অফ প্রোটনস, প্রোটনের প্রায় 4 গুণ এর মধ্যে হবে, ঠিক আছে। অ্যান্ড চার্জ 2 টাইমস অফ দ্য প্রোটন, এবং যেহেতু দুইটা প্রোটন আছে সেহেতু এর চার্জ হচ্ছে প্রোটনের 2 টাইমস, অর্থাৎ প্রোটনের ডাবল চার্জ। দে আর আইডেন্টিফাইড অ্যাজ হিলিয়াম নিউক্লিয়াস, তাদেরকে হিলিয়াম নিউক্লিয়াস হিসেবে আইডেন্টিফাইড করা হয়। দে ক্যান আয়নাইজ গ্যাস, তারা আয়নাইজ গ্যাসকে আয়নাইজ করতে পারে, এবং পেনিট্রেশন ম্যাটার, পেনিট্রেট ম্যাটারকেও একটু পেনিট্রেট করতে পারে, ঠিক আছে। অ্যান্ড অলসো শো স্ক্যাটারিং, স্ক্যাটারিংও এটা ফলো করে, এবং স্ক্যাটারিং করে, যেটা রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্ক্যাটারিং পরীক্ষা থেকে দেখি আলফা পার্টিকেল স্ক্যাটার করে। ভেলোসিটি অফ আলফা পার্টি রেস কত? যেটা হচ্ছে 0.03 টু 0.07 সি টাইমস, অর্থাৎ লাইটের ভেলোসিটি 0.03 টাইম থেকে 0.07 টাইমস, অর্থাৎ লাইটের ভেলোসিটি এটা ভেলোসিটি অনেক কম। এরপর হচ্ছে এই আলফা রেগুলো, আলফা ডিগ্রিগুলো কোথায় ঘটে? সাধারণত যে সমস্ত নিউক্লিয়াসের ম্যাস অনেক বেশি, যেমন ম্যাস নাম্বার যাদের, অ্যাটমিক ম্যাস নাম্বার যাদের ইজ গ্রেটার দ্যান 82, যেমন রেডন, রেডিয়াম, এই সমস্ত নিউক্লিয়াসগুলো কিন্তু আলফা রে আলফা ডিকে ঘটে থাকে। যেমন রেডিয়ামটা রেডন গ্যাসে কনভার্ট হয় টু আলফা ডিকে, আলফা ডিকে করার ফলে রেডনটা রেডিয়ামে কনভার্ট হয়ে যায়। এরপর হচ্ছে বিটা রেস। বিটা রে কি? বিটা রে হচ্ছে কিছুই না, জাস্ট এটা ওয়ান টাইপস অফ পার্টিকল। সেই পার্টিকলটা হচ্ছে ইলেকট্রন, দ্যাট ইজ নট নাথিং, জাস্ট দ্য ইলেকট্রন। কিন্তু সব ইলেকট্রনকে বিটা পার্টিকল বলা যাবে না। কোন পার্টিকলগুলো বিটা পার্টিকল বলবে? যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে বের হয় তাদেরকে বলা হচ্ছে বিটা পার্টিকল। দ্যাট মিন্স বিটা অলসো কনসিস্ট অফ ম্যাটেরিয়াল পার্টিকলস, দ্যাট মিন্স ওয়ান টাইপ অফ পার্টিকল ম্যাটার, বাট উইথ নেগলিজিবল ম্যাস, এটা ম্যাস অনেক কম, দ্যাট ইজ দ্য ইকুয়াল টু দ্য ইলেকট্রন অ্যান্ড এ নেগেটিভ চার্জ, এবং এটার চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ, যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ। কিউ বাই এম চার্জ টু ম্যাস রেশিও, জাইরোম্যাগনেটিক রেশিও বলা হয় এটা একটাকে। দ্যাট ইজ কিউ বাই এম ভ্যালু অফ বিটা রেস অ্যাগ্রিজ উইথ দ্যাট অফ দ্য ইলেকট্রন, যেটা ইলেকট্রনের বিটা রেসের কিউ বাই এম ভ্যালু ইলেকট্রনের ভ্যালুর সাথে অ্যাগ্রি করে। সেই জন্য সেটা থেকে এক্সপেরিমেন্ট থেকে এটা প্রুফ হয় বিটা রেস আইডেন্টিফাইজ দ্য ইলেকট্রন, এটাকে ইলেকট্রন হিসেবে আইডেন্টিফাই করা হয়। দে ক্যান আয়নাইজ গ্যাস, বিটা রেটা আয়নাইজ গ্যাসকে আয়নাইজ করতে পারে। তারপরে এফেক্ট ফটোগ্রাফি প্লেট, ফটোগ্রাফি প্লেটে এফেক্টিং পাওয়ার আছে। পেনিট্রেশন পেনিট্রেট ম্যাটার পেনিট্রেট করতে পারে, কিন্তু এটি পেনিট্রেশন পাওয়ারটা হচ্ছে আলফা রের চাইতে বেশি। কত বেশি? প্রায় 100 টাইমস গ্রেটার দেন অফ দ্য আলফা টাইম। আলফা রে যতটুকু পেনিট্রেট করে, বিটা রে তার চাইতে 100 গুণ বেশি পেনিট্রেট করতে পারে। ভেলোসিটি ভ্যারিজ অ্যান্ড বিকামস ক্লোজ টু সি, এটা বিটার ভেলোসিটি আপ টু লাইটের ভেলোসিটি অর্ধেক বা তার চাইতে বেশি হয় অনেক সময়। দ্যাট ইজ দ্য বিটার। বিটার এর মাধ্যমে কি হয়? একটা পার্টিকেল একটা সাবস্টেন্স আরেকটা সাবস্টেন্সে কনভার্ট হয়ে যায়। এরপর হচ্ছে গামা রেস। দেখা গেছে কোনো কোনো নিউক্লিয়াস স্টেবল হওয়ার জন্য এই আলফা রে বিটা রে কোথায় ঘটে? যে সমস্ত নিউক্লিয়াসে স্টেবল হওয়ার জন্য সার্টেন নাম্বার অফ প্রোটন এবং সার্টেন নাম্বার অফ ইলেকট্রন নিউট্রন দরকার। যদি সার্টেন নাম্বার অফ স্টেবল হওয়ার জন্য যতগুলো প্রোটন এবং যতগুলো নিউট্রন দরকার, ততগুলো নিউট্রন এবং ততগুলো যদি প্রোটন না থাকে, তখন সেই নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যায়। সেই নিউক্লিয়াসটা স্টেবল হওয়ার জন্য প্রোটনের সংখ্যা কমাতে হয় অথবা বাড়াতে হয়, অথবা অনেক সময় নিউট্রন সংখ্যা কমাতে হয়। সেই ঘটনাগুলোকে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা কমায় একটা সার্টেন রেশিওতে নিয়ে আসার জন্য আলফা এবং বিটা রে ঢোকে। কিন্তু দেখা যায় কোনো কোনো নিউক্লিয়াস আলফা রে বিটা রে ঘটার ফলে ডিকে করার পরেও দেখা যায় স্টেবল হওয়ার জন্য যতগুলো আলফা প্রোটন নিউট্রন দরকার, ঠিক ততগুলো প্রোটন নিউট্রন থাকে, কিন্তু স্টেবল নয়। কিন্তু তাদের মধ্যে কিছু এক্সটার্নাল এনার্জি, এক্সেস এনার্জি থেকে যায়। সেই এক্সেস এনার্জি থাকার কারণে সেম রাইট অ্যামাউন্ট অফ প্রোটন এবং নিউট্রন থাকার কারণেও সেগুলো কি হয় না? স্টেবল হয় না। তখন সেই নিউক্লিয়াসগুলো কি করে? কিছু রে ডিকে করে, কিছু এক্সেস এনার্জি ডিকে করে ইন ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তখন কোনো ম্যাটার ডিকে করে না। তখন যে এক্সাইটেড নিউক্লিয়াসগুলো যে রেডিয়েশন ডিকে করে, যে রেডিয়েশন ওয়েভলেন্থ অনেক কম, শুধু কম নয়, এক্স এর যে ওয়েভলেন্থ আছে তার চাইতেও কম,
এবং এনার্জি এক্স রে যে ওয়েভ এনার্জি আছে তার চাইতেও বেশি। এই ধরনের সবচেয়ে বেশি বেশি ফ্রিকোয়েন্সি এবং কম ওয়েভলেন্থের যে রেডিয়েশন ইমিট করে সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে বলা হচ্ছে গামা রেজ। এই গামা রেগুলি কি আয়নাইজ দ্য গ্যাস, আর গ্যাসকে আয়নাইজ করতে পারে, এফেক্ট ফটোগ্রাফিক প্লেটের উপর এফেক্ট করতে পারে, অ্যান্ড পেইন্টেড ম্যাটার করতে পারে। এটা এদের পেনিট্রেশন পাওয়ার সবচেয়ে বেশি, যেটা আলফা এবং বিটার এর চাইতেও বেশি। এবং এই এদের এদের ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে লাইটের ভেলোসিটির সমান, অর্থাৎ এটা ওয়ান টাইপ অফ লাইটই বলা চলে, যেটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য রেডিয়েটিভ ডিকে ল। রেডিয়েটিভ ডিকে ল, দ্যাট মিনস রেডিয়েটিভ ডিকেটা কি? আমরা জানি ওয়ান ডিকে মানে কি? একটা রেডিয়েটিভ সাবস্টেন্স থেকে একটা আলফা পার্টিকেল বের হয়ে যাওয়া, বা একটা বিটা পার্টিকেল বের হয়ে যাওয়া, বা একটা রেডিয়েশন বের হয়ে যাওয়া মানে হচ্ছে ওয়ান ডিকে। এখন একটা রেডিয়েটিভ সাবস্টেন্স থেকে যদি দুইটা পার্টিকেল বের হয়ে যায় তাহলে টু ডিকে, যদি তিনটা পার্টিকেল বের হয়ে যায় তাহলে থ্রি ডিকে, যদি ফোর পার্টিকেল বের হয়ে যায় তাহলে ফোর ডিকে। ঠিক আছে, এখন ডিকে রেট মানে কি? ডিকে রেট মানে হচ্ছে একক সময় যতগুলো ডিকে ঘটবে তাকে বলা হচ্ছে ডিকে রেট। যদি এক সেকেন্ডে যদি 5টা ডিকে ঘটে তার ডিকে রেট হচ্ছে 5। তার মানে এক সেকেন্ডে যতগুলো, তার নাম্বার অফ ডিকে পার ইউনিট টাইমে যতগুলো ডিকে ঘটবে তাকে বলা হচ্ছে ডিকে রেট বা রেট অফ ডিকে। এই রেট অফ ডিকেটা কিসের উপর ডিপেন্ড করবে? এই রেট অফ ডিকেটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স যদি সংখ্যা যদি বেশি থাকে তাহলে রেট অফ ডিকেটা বেশি হবে। রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স যদি কম হয় তাহলে রেট অফ ডিকেটা কম হবে। দ্যাট ইজ দ্য প্রপোর্শনাল একটা রিলেশন, লিনিয়ার রিলেশন, দ্যাট ইজ দ্য রেট অফ ডিকে of a sample at any instant of time is directly proportional to the number of radionuclei present at that instant. ঠিক আছে, ডিরেক্টলি proportional to the number of radioactive present at that instant। ওই সময় যতগুলো রেডিওঅ্যাক্টিভ অ্যাটম প্রেজেন্ট থাকবে তাদের সংখ্যার উপর ডিপেন্ড করবে হচ্ছে ডিকে রেট, দ্যাট ইজ ডিকে রেট ডিএন বাই ডিটি। অর্থাৎ ডিটি টাইমে যদি ডিএন সংখ্যা ডিকে করে তাহলে ডিকে রেটটা কত হয়? ডিকে রেটটা হয় হচ্ছে ডিএন বাই ডিটি, দ্যাট ইজ দ্য প্রপোর্শনাল টু দ্য, ওই সময় যদি এন সংখ্যক রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স থাকে তাহলে কিসের প্রপোর্শনাল টু দ্য কত হচ্ছে? এন, দ্যাট ইজ ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল কত? এন। দিস ইজ দ্য ডিকে রেট। এই ডিকে রেটের ইকুয়েশন হচ্ছে এটা, ডিকে রেট ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। এখন আমরা যদি প্রপোর্শনাল সাইনটা উঠে দিই তাহলে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি ডিএন বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এখানে একটা ল্যামডা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যাকে বলা হয় ডিকে কনস্ট্যান্ট অথবা ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবং এখানে একটা মাইনাস সাইন আছে। মাইনাস সাইন মিনিংটা কি? মাইনাস সাইনের মিনিংটা হচ্ছে যে এখানে সময় বাড়ার সাথে সাথে এনটা কমতে থাকে। ঠিক আছে, যেহেতু এন কমতে থাকে সেহেতু এখানে একটা মাইনাস সাইন আছে। দ্যাট ইজ দ্য মাইনাস সাইনের সিগনিফিকেন্স এটা যে টাইম বাড়ার সাথে সাথে নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটম প্রেজেন্ট অন দ্য টাইম কমতে থাকে। ঠিক আছে, এখন আমরা কনসিডার করে নিচ্ছি যে লেট আস সাপোজ দ্যাট এট দ্য বিগিনিং অফ ডিসইন্টিগ্রেশন, একদম শুরুতে, যখন একদম শুরুতে মানে স্টার্টিং টাইম অর্থাৎ টি ইকুয়াল টু 0 টাইমে নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল, নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস যে পরিমাণ প্রেজেন্ট আছে স্যাম্পলের সেটা আমরা ধরে নিলাম এন নট, অর্থাৎ স্টার্টিং টাইমে নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটম হচ্ছে এন নট সংখ্যক। সেন্স তাহলে আমরা যদি এখানে একটু দেখি ডিএনটা কত হয়? মাইনাস ল্যামডা এন ডিটি, দ্যাট ইজ ল্যামডা এন ডিটি নিউক্লিয়ার ডিকে। এটা হচ্ছে ল্যামডা এন ডিটি, এটা হচ্ছে নিউক্লিয়ার ডিকে ইন দ্য টাইম ইন্টারভ্যাল ডিটি। ডিটি টাইমে যতগুলো ডিকে সেটা হচ্ছে ইন দ্য টাইম ইন্টারভ্যাল ডিটিতে নাম্বার ডিকে হচ্ছে ল্যামডা এন ডিটি। It follows that the decrease in the number of undecayed nuclei in the sample, যেটা থেকে যায় ডি টাইমে সেটা হচ্ছে ডিএন ইকুয়াল টু কত? সেটা হচ্ছে মাইনাস ল্যামডা এন ডিটি। দ্যাট ইজ দ্য, এই ইকুয়েশনটাকে শুধু রিঅ্যারেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ ডিএন ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন ডিটি। দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। ফ্রম 2 উই ক্যান রাইট, আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে কি লিখতে পারি? ডিএন বাই এন ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা ডিটি। ঠিক আছে, দ্যাট ইজ দ্য এনটাকে যদি আমরা এদিকে নিচে নিয়ে আসি আর এটাকে যদি রেখে দিই, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট অর্থাৎ স্টার্টিং টাইম যখন টি ইকুয়াল টু 0 তখন নাম্বার অফ রিলেটিভ সাবস্টেন্স কত? সেটা হচ্ছে এন নট। যখন টাইম টি ইকুয়াল টু টি তখন নাম্বার অফ সাবস্টেন্স কত? সেটা হচ্ছে এন। এটাকে যদি আমরা একটু ইন্টিগ্রেশন করি তার ডিএক্স বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে যেমন আসে লগ এক্স, যেমন ডিএন বাই এন কে ইন্টিগ্রেশন করলে আসে লগ ই এন, লগ ই এন। এবং সেটা লিমিট যদি বসায় তাহলে আপার লিমিট হচ্ছে লগ ই এন মাইনাস লোয়ার লিমিট হচ্ছে লগ ই এন নট,
এটাকে log en minus log en not, মানে যদি আমরা লিখি log en by n not, আর এদিকে মাইনাস ল্যামডা dt কে ইন্টিগ্রেশন করে আসে t আপার লিমিট t minus 0, দ্যাট মিন্স শুধু t থাকবে। ঠিক আছে, এখন log কে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কত আসবে, n by n not equal to e to the power minus lambda t। তখন নিচে n not থেকে ডান সাইডে কনভার্ট করে দিলে, ট্রান্সফার করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে n equal to কত আসে, n not e to the power minus lambda t, দ্যাট ইজ দ্য ইকুয়েশন নাম্বার 3। এই যে n equal to n not e to the power minus lambda t, n টা কি, n টা হচ্ছে নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটম প্রেজেন্ট এট টাইম t, t টাইমে যতগুলো রেডিওঅ্যাক্টিভ অ্যাটম প্রেজেন্ট হয় সেটা হচ্ছে n। আর টি নট হচ্ছে ইনিশিয়াল টাইম, স্টার্টিং টাইমে যতগুলো রেডিওঅ্যাক্টিভ অ্যাটম ছিল, দ্যাট ইজ দেয়ার নট। তারপর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ল্যামডা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, টি হচ্ছে টি টাইম, একটা সার্টেন টাইম। ঠিক আছে, এই ইকুয়েশন 3 দ্যাট ইজ কল্ড দ্য ডিকে ইকুয়েশন, এটাকে ডিকে ইকুয়েশন দ্যাট শোজ দ্যাট দ্য নাম্বার অফ সার্ভাইভিং নিউক্লিয়াস, সার্ভাইভিং নিউক্লিয়াস মানে যে নিউক্লিয়াসগুলো যতগুলো প্রেজেন্ট আছে, দ্যাট ইজ দ্য এন সংখ্যক। ঠিক আছে, অ্যাট এনি টাইম টি টাইমে যতগুলো নিউক্লিয়াস প্রেজেন্ট করে সেটা ডিক্রিজ করে, কমতে আছে এক্সপোনেনশিয়ালি, যেটা ই টু দি পাওয়ার মাইনাস এক্সপোনেনশিয়ালি এটা কমতেছে টাইম, টাইমের সাথে এক্সপোনেনশিয়ালি এটা কমতেছে। ঠিক আছে, দিস ইজ দ্য ডিকে ইকুয়েশন। এর সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে হোয়াট ইজ হাফ লাইফ। আমরা জানি যে হাফ লাইফ কাকে বলে, যে টাইমে অর্ধেক নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ অ্যাটম সাবস্টেন্সের অর্ধেক ডিকে করতে যে পরিমাণ সময় লাগে সেই সময়টাকে বলা হচ্ছে হাফ লাইফ। যেমন ইনিশিয়াল টাইমের টি ইকুয়াল টু 0 টাইমে কত ছিল, n নট, সেই n নটের অর্ধেক ডিকে করতে n নট বাই 2 পরিমাণ ডিকে করতে যে টাইম লাগবে সেটাকে বলা হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। এখানে n নট নিউক্লিয়ার আর প্রেজেন্ট অ্যাট টাইম টি ইকুয়াল টু, n নট হচ্ছে টি টাইম টি ইকুয়াল টু 0 টাইমে, যেটা হচ্ছে n নট, and one half that number, and one half that number ওটার অর্ধেকে যেতে আসে n ইকুয়াল টু কত হয়, n নট ডিভাইড বাই 2 have survived at time t, যেটা সার্ভাইভ করে n নট, অর্থাৎ অর্ধেক যেটা সার্ভাইভ অর্ধেকে চলে আসে সেটাকে টাইম দ্বারা বলা হচ্ছে টাইম পিরিয়ড টি হাফ, যেটা ডিভাইডেড বাই টি হাফ। দ্যাট মিন্স উই ক্যান রাইট, আমরা জানি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস টি, এনটা কত, এন হচ্ছে যে পরিমাণ উপস্থিত আছে, এটা যদি n নট বাই 2 হয় তাহলে টাইম টিটা কত হবে, টাইম টি হবে হচ্ছে টি হাফ। তখন n কে n নট বাই 2 দ্বারা যদি ট্রান্সফার করি তাহলে আমাদের টি কে আমরা টি হাফ দ্বারা রিপ্লেস করব। ঠিক আছে, এটা n নট যদি থাকে তাহলে আমাদের চলে আসে হাফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ চলে আসে। আর এটা কি এক্সপোনেনশিয়ালটা যদি উঠিয়ে দিই, এখানে যদি উল্টে দিই তাহলে আসবে 2, আর এখানে মাইনাসের জায়গায় প্লাস চলে আসবে। তারপর যদি আমি বাদ দিই লনটাকে যদি নিয়ে আসি তাহলে এখানে আসবে লন 2 ইকুয়াল টু ল্যামডা টি হাফ ডিভাইড 2, তাহলে টি হাফ ইকুয়াল টু কত হয়, টি হাফ ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে লন 2 ডিভাইড বাই ল্যামডা। ঠিক আছে, দ্যাট মিন্স লন 2 এর ভ্যালু কত, ক্যালকুলেশন করলে দেখা যায় লন 2 এর ভ্যালু হচ্ছে 0.693 ডিভাইড বাই ল্যামডা। দিস ইজ দ্য রিলেশন বিটুইন হাফ লাইফ এন্ড ডিকে কনস্ট্যান্ট। হাফ লাইফ এন্ড ডিকে কনস্ট্যান্টের মধ্যে রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইড বাই ল্যামডা। ঠিক আছে, দিস আমরা যেটা জানো সেটা হচ্ছে হাফ লাইফ এবং ডিকে কনস্ট্যান্টের মধ্যে রিলেশন। এখন আমরা যেটা পড়তে চাই সেটা হচ্ছে দুইটা নিউক্লিয়ার রিঅ্যাকশন এবং তাদের প্রপার্টি, সেটা হচ্ছে একটা হচ্ছে রাইট শর্ট নোটস অন নিউক্লিয়ার ফিউশন এন্ড নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনটা কি, নিউক্লিয়ার ফিউশন হচ্ছে ওয়ান টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন। সেই রিঅ্যাকশনের মাধ্যমে কি হয়, একটা হেভি নিউক্লিয়াস ভেঙে ছোট দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়ে যায় এবং ট্রিমান্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি যদি বের হয়ে যায় তাহলে সেই ঘটনাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। কোন নিউক্লিয়াসের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, সাধারণত হেভি নিউক্লিয়াস যাদের ম্যাস নাম্বার অনেক বেশি, যেমন আলটিমেটলি 200 এর উপরে, যেমন 235, 238, 228, এই ধরনের যাদের নিউক্লিয়াস ম্যাস নাম্বার, এই ধরনের বড় বড় নিউক্লিয়াসগুলো কি করে, যদি ভেঙে যায় স্পন্টেনিয়াসলি ভেঙে যায়, যদি দুটো ফ্র্যাগমেন্টস তৈরি করে, যেমন যে ফ্র্যাগমেন্টসের ভর নিয়ারলি ইকুয়াল এবং টোটাল ম্যাস দুটো ফ্র্যাগমেন্টসের ম্যাস বড় নিউক্লিয়াসের সমান হয় কিন্তু কাছাকাছি হয়, কিছু কম হয়ে যায় বাট ইকুয়াল হয় না, যে পরিমাণ ম্যাস কমে যায় সেই পরিমাণ এনার্জি আবার কি করে এনার্জিতে কনভার্ট করে দেয়। এই ঘটনাটাকে তখন এই ঘটনার ফলে অর্থাৎ বড় একটা নিউক্লিয়াস ভেঙে ছোট দুটো নিউক্লিয়াস কনভার্ট করে এবং ট্রিমান্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে, তখন সেই ঘটনাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, 2 or 3 নিউট্রনস আর অলসো ইমিটেড, এই কারণে কিন্তু দুটো বা তিনটা নিউক্লিয়াস ইমিট করে। এখানে একটা নিউক্লিয়ার ফিউশন দেখানো হয়েছে, যেমন ইউরেনিয়াম 235 প্রথমে দুজন সায়েন্টিস্ট অটো হার্মান স্ট্রেসম্যান নামে দুজন সায়েন্টিস্ট দেখালেন ইউরেনিয়াম 235 ইজ ফিউশনেবল এবং এই দেখা গেল ইউরেনিয়াম 235 কে যদি একটা স্লো নিউটন দ্বারা যদি স্ট্রাইক করা হয় তখন সেটা ইউরেনিয়াম 235 সেই নিউটনটাকে ক্যাপচার করে 236 কনভার্ট করে এবং এটা এক্সাইটেড কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি করে
এই নিউক্লিয়াসটা ভেঙে তখন দুটা ফ্র্যাগমেন্ট তৈরি করে এবং ট্রিমান্ডাস অ্যামাউন্ট এনার্জি এবং নিউট্রন ডিকে করে। এই ঘটনাটিকে বলা হচ্ছে যে বড় নিউক্লিয়াস ভেঙে দুটা ছোট নিউক্লিয়াস কনভার্ট করলো এবং হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করলো। এই ঘটনাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। কি পরিমাণ এনার্জি রিলিজ করে? এখানে অনেক। যখন একটা ইউরেনিয়াম পরমাণু ভেঙে নিউক্লিয়াস ভেঙে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ করে। এই ঘটনাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। এবং এই নিউক্লিয়ার ফিশনের উপর বেসিস করেই অ্যাটমিক বোম তৈরি করা হয়েছে। এবং সেই অ্যাটমিক বোম কি পরিমাণ পাওয়ারফুল সেটা আমরা হিউম্যান বিং এই শতাব্দীতে আমরা সবাই বুঝি এবং জানি। যেটা প্রথমে ফেলা হয়েছিল হিরোশিমা একটা ফেলা হয়েছিল এবং জাপানের নাগাসাকি একটা ফেলা হয়েছিল। একটা নাম ছিল লিটল বয়, একটা নাম ছিল ফ্যাট ম্যান, যেখানে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন ইউজ করা হয়েছিল। লিটল বয়তে ছিল হচ্ছে ইউরেনিয়াম দ্বারা তৈরি করা হয়েছিল, ফ্যাট ম্যান যেটা প্লুটোনিয়াম দ্বারা তৈরি করা হয়েছিল। এবং এটা কত এনার্জেটিক সেটা মানুষ দেখেছে। ঠিক আছে, দ্য সাম অফ দ্য, এবং এই যে দুইটা ফ্র্যাগমেন্টসের ম্যাস এই ইউরেনিয়াম 235 এর ম্যাসের সাথে কম, কিছু ম্যাস কমে যায়। সেই ম্যাসটা অ্যাকর্ডিং টু দ্য আইনস্টাইনস ল ইকুয়াল টু এমসি স্কয়ার এনার্জিতে কনভার্ট হয়ে যায়। দিস ইজ দ্য টিপিক্যাল ফিউশন রিঅ্যাকশন। এখানে দেখো 0 235 যেটা নিউটন হলো, যেটা ভেঙে দুইটা নিউটন তৈরি করলো এবং দুইটা নিউটন তৈরি করলো এবং 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ করে দিল। দিস দ্য নিউক্লিয়ার ফিউশন। আর নিউক্লিয়ার ফিউশনটা কি? এটা তার বিপরীত। এটা হচ্ছে ছোট ছোট হেভি ছোট ছোট নিউক্লিয়াস গুলো কম্বাইন করে যে বড় একটা নিউক্লিয়াস প্রডিউস করে এবং সরি এই নিউক্লিয়াস প্রডিউস করার সময়ও তারা ট্রিমান্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এবং এই নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে প্রচুর পরিমাণ এনার্জি প্রডিউস হয়। নিউক্লিয়ার ফিউশন ইজ এ প্রসেস বাই হুইচ টু লাইট নিউক্লিয়ার কম্বাইন অর ফিউজ টুগেদার। একটা ফিউজ টুগেদার কম্বাইন্ড হয়ে যায়, ফিউজড হয়ে যায়, একটার সাথে জয়েন্ট হয়ে যায় টু প্রডিউস এ রিলেটিভলি হেভিয়ার নিউক্লিয়ার। রিলেটিভলি হেভিয়ার নিউক্লিয়ার প্রডিউস করে এবং নিউক্লিয়ার এনার্জি ক্যান বি রিলিজ, এবং নিউক্লিয়ার এনার্জিও এখানে রিলিজ করে। The power that fuels the sun and the stars is nuclear fusion. আমরা যে সান, the source of earth আমরা বলি, the source of energy of earth, আর্থের পৃথিবীর যে সূর্যের, পৃথিবীর যে শক্তির যে উৎস যেটা সান, সান থেকে যে আমরা শক্তি পাই, সেই শক্তির মূলে কিন্তু আছে নিউক্লিয়ার ফিউশন। কারণ সানে কন্টিনিউয়াসলি কি হচ্ছে? নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন হচ্ছে এবং সেই ফিউশন রিঅ্যাকশনের ফলে সেখান থেকে কি হচ্ছে? এনার্জি রিলিজ হচ্ছে। সেই এনার্জি আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আকারে আমাদের আর্থে আসছে এবং সেভাবে আমরা এনার্জি পাচ্ছি। মানে সান ইজ এ, আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ হাইড্রোজেন বম্ব দ্যাট ইজ অলওয়েজ এনার্জি রিলিজ করে যাচ্ছে। এবং এখানে একটা রিঅ্যাক্টর, এবং নট অনলি রিঅ্যাক্টর, এটা ইটস ফিউশন নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা অলওয়েজ এনার্জি রিলিজ করে। এবং এই ফিউশন রিঅ্যাকশনের উপর বেসিস করে হাইড্রোজেন বোম, টু আইসোটোপস অফ হাইড্রোজেন, দ্যাট মিন হাইড্রোজেন বোমের যে ঘটনাগুলো ঘটে, কি ঘটে? টু আইসোটোপস অফ হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনের আইসোটোপ যেটা হচ্ছে ডিউটেরিয়াম এবং ট্রাইটিয়াম আর ফেসড টু ফর্ম এ নিউক্লিয়াস অফ দ্য ফিয়ার। ডিউটেরিয়াম এবং ট্রাইটিয়াম যেটা হাইড্রোজেনের দুটো আইসোটোপ যারা একটা একটার সাথে ফিউজে হিলিয়াম এবং নিউট্রন গঠন করে। ঠিক আছে, হিলিয়াম এবং হিলিয়াম প্রডিউস করে, দ্যাট ইজ দ্য নিউক্লিয়ার ফিউশন, এবং নিউট্রন রিলিজ করে। দিস ফিউশন রিলিজ কত এনার্জি রিলিজ করে? রাফলি 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট অফ এনার্জি রিলিজ করে। আনলাইক নিউক্লিয়ার ফিউশন, there is no limit of on the amount of the fusion. এখানে ফিউশন রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু এখানে একসময় শেষ হয়েছে, কিন্তু ফিউশন রিঅ্যাকশনটা অনেক সময় ঘটতেই থাকে এবং সেই ফিউশন রিঅ্যাকশনটা কোনো লিমিট নাই যে কতদূর পর্যন্ত চলবে। হাইড্রোজেন ইজ বেসড অন দ্য নিউক্লিয়ার ফিউশন, এবং হাইড্রোজেন বোম কিন্তু অ্যাটমিক বোমের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং দ্যাট ইজ দ্য নিউক্লিয়ার ফিউশনের উপর গঠিত। এখানে একটা টিপিক্যাল নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন দেখানো হয়েছে যে ট্রাইটিয়াম আর ডিউটেরিয়াম কম্বাইন করে হিলিয়াম প্রডিউস করলো এবং একটা নিউট্রন রিলিজ করলো, যেখানে হিলিয়ামের মধ্যে এনার্জি আছে 3.5 মেগা ইলেকট্রন ভোল্ট আর এই নিউট্রনের মধ্যে এনার্জি আছে 14.1 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এবং এই দুইটা টোটাল কম্বাইন্ড এনার্জি 17.6 মেগা ইলেকট্রন। দ্যাট ইজ দ্য টিপিক্যাল নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। ওকে, এই হচ্ছে বিষয়। তো এই ছিল আজকে লেকচার। এখানে কিছু আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম আলোচনা করব। এক নম্বর প্রবলেম যেটা দেখা গেছে এটা তেজস্ক্রিয়তার উপর একটা প্রবলেম আছে। ট্রাইটিয়াম হ্যাজ এ হাফ লাইফ। ট্রাইটিয়ামের অর্ধায়ু কত? 12.5 ইয়ার্স এগেইনস্ট বিটার দিকে এগেইনস্ট ট্রাইটিয়ামের হাফ লাইফ হচ্ছে 12.5 ইয়ার্স। হোয়াট ফ্র্যাকশন অফ স্যাম্পল অফ ট্রাইটিয়াম উইল রিমেইন আনডিকেড আফটার 25 ইয়ার্স। অর্থাৎ ট্রাইটিয়ামের হাফ লাইফ হচ্ছে 12.5 ইয়ার্স। 25 বছর পর কত ফ্র্যাকশন, কতটুকু অংশ, কি পরিমাণ অংশ আনডিকেড থেকে যাবে, রক্ষিত থেকে যাবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে?
আমরা জানি টি হাফ ইকুয়াল টু 12.5 ইয়ার্স, আর টি তার টোটাল টাইম হচ্ছে 25 ইয়ার্স। আমাদের এন যেটা থাকবে 25 ইয়ার্স টি টাইমে যেটা উপস্থিত থাকবে সেটা এনটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইড বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু 0.693 ডিভাইড বাই টি হাফ। 0.693 টি হাফ ইকুয়াল টু কত 12.5 ইয়ার্স ইকুয়াল টু 0.0554 ইয়ার ইনভার্স। ওকে, ল্যামডা এগেইন আমরা জানি n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n বাই n নট ইকুয়াল টু এটা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ভ্যালু এখানে বসাবো, t এর ভ্যালু বসাবো e এক্সপোনেনশিয়ালি ক্যালকুলেটর দ্বারা ইউজ করে যেটা আসবে 0.25। আর n বাই n নট ইকুয়াল টু কত, এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে আসে 25%। দ্যাট মিন্স n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু হচ্ছে 25% অফ n নট, অর্থাৎ ইনিশিয়াল নাম্বারের 25%, অর্থাৎ 25 বছর পর 25% ফ্র্যাকশনটা উপস্থিত থেকে যাবে। ওকে, দিস ইজ দ্য 20% রিমেইন আনডিকেট। সেকেন্ড আর একটা প্রবলেম আছে, দেখো সেকেন্ড প্রবলেমটা কি, the activity of a certain radionuclide decreases to 15% of original value in 10 days। 10 দিনে একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের অ্যামাউন্টটা ডিক্রিজ করে 15% চলে আসে, অর্থাৎ 85% ডিকে পড়ে যায় 10 দিনে, আর তার হাফ লাইফ গড় অর্ধেক কত হয় সেটা বের করতে হবে। এখানে এনটা কত, যেটা প্রেজেন্ট আছে 85% চলে গেছে, আর যেটা প্রেজেন্ট আছে সেটা হচ্ছে এন, অর্থাৎ এন ইকুয়াল টু 15% অফ এন নট, মানে এন ইকুয়াল টু 0.15 এন নট। টি ইকুয়াল টু কত, টোটাল টাইম টি ইকুয়াল টু হচ্ছে 10 ডেজ। তাহলে আমাদের হাফ লাইফ টি হাফ ইকুয়াল টু কত সেটা বের করতে বলছে। আমরা জানি n equal to n not e to minus lambda not, n equal to কত 0.15 n not, আমরা যদি বসাই n not equal to এত, বোথ সাইড থেকে n not ক্যান্সেল আউট, তাহলে কত থাকবে 0.15 e to the এত। আমরা এক্সপোনেনশিয়াল উঠিয়ে দিই তাহলে একটা লন চলে আসবে, দ্যাট ইজ লন 0.15 ইকুয়াল টু হচ্ছে, তখন এক্সপোনেনশিয়াল থাকবে না, তখন হচ্ছে মাইনাস ল্যামডা টি। লন 0.15 এর ভ্যালু কত, সেটা হচ্ছে -1.897 equal to minus lambda into t, t কত 10, both side থেকে মাইনাস সাইন ক্যান্সেল আউট, তাহলে lambda equal to কত থাকতেছে 0.1897। তার মানে আমরা জানি এখন t হাফ বের করতে পারবো, t হাফ equal to 0.93, t বের করতে 3.65 ডে। এখানে ইউনিট গুলো চেঞ্জ করার দরকার নাই, ডেতে থাকলে ডেতে থাকবে, ইয়ারে থাকবে ইয়ারে থাকবে, ঠিক আছে, এটা করবে। তারপরে হাফ লাইফ কত বের হলো 3.65 ডে, দিস ইজ হাফ। এখন নাম্বার প্রবলেম 3, হাফ লাইফ অফ নিউট্রিয়া তো দেওয়া আছে, এটা 80% ডিকে করতে কত সময় লাগে। হাফ লাইফ দেওয়া আছে 80% ডিকে করতে কত সময় লাগে, অর্থাৎ 80% যদি ডিকে করে তো প্রেজেন্ট থাকে কত পার্সেন্ট, 20%। দ্যাট মিন্স এখানে কিন্তু এন হবে হচ্ছে 80% না, সেটা হবে 20% অফ এন নট। আর টি হাফ দেওয়া আছে হচ্ছে এন, তাহলে আমাদের টি বের করতে হবে। টি হাফ থেকে আমাদের ল্যামডা বের করে নিতে হবে, তারপরে এন বাই এন নট আমরা জানি সেটা বসাবো, বসে আমরা এক্সপোনেনশিয়াল এই ফর্মুলাতে ইউজ করে এই টি এর মানটা বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা তোমরা প্র্যাকটিস করবে, আর কারো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করবে। ওকে, এনি কোশ্চেনস, কারো কোনো কোশ্চেন থাকলে শেয়ার করতে পারো। কারো কোনো কোশ্চেন? নো স্যার। না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এখানে আমাদের থাক। স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নেবেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স চলে আসছে, আমি অ্যাটেন্ডেন্স তৈরি করে ফেলছি। স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন স্যার। নিয়েছি থাকবে। ঠিক আছে স্যার আমাদের একটা ক্লাস হতো স্যার, হ্যাঁ আমি কি না বুঝতে নেট সমস্যা ছিল তো স্যার, মাঝে মধ্যে কিন্তু স্যার বের হয়ে গেছি আমরা। ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে তোমরা দিচ্ছি। ভিডিও দেখে নিও। মাঝে মাঝে বের হয়ে গেছে। এখানে টোটালি পার্টিসিপেন্ট কতজন সেটা আমার এখানে লিস্ট আছে, ঠিক আছে, তো এখানে রেকর্ড আছে ঠিক আছে। তাহলে আগামী সোমবারে একটা ক্লাস নেব এবং তারপরে একটা এক্সট্রা ক্লাস নেব, ঠিক আছে, জি স্যার। এবং এক্সট্রা ক্লাস নেওয়ার পর আমাদের একটা ক্লাস টেস্টও নিতে হবে, ঠিক আছে। এবং ক্লাস টেস্টটা আমরা সোমবারে ডিসকাস করব কোন টাইমে এবং কোন টপিক নেব, কোন দিন নেব, ঠিক আছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।